একদিকে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বঙ্গ বিজেপির স্বপ্নের উড়ান তথা এই বাংলাকে নতুন করে তৈরি করার যে পরিকল্পনা, সেখানে সোনার বাংলা গড়ার প্রয়াস। আর অন্যদিকে কালীঘাটের বরবাদি, একদা এই রাজ্যের তুমুল প্রশাসক যারা ছিল তাদের বরবাদির খবর। এই দুই বিপরীতধর্মী ছবি প্রত্যেক দিনের যেন নিত্য নৈমিত্তিক ঘটনা ঘটে গেছে। কিন্তু তাহলেও ওই রবীন্দ্রনাথের ছোট গল্পের ডেফিনেশনের মতো শেষ হইয়াও হচ্ছে না শেষ। প্রত্যেক দিন একদম বিভিন্ন রকমের আপডেট আসছে এবং সেই আপডেটগুলো রীতিমতো রাজ্য রাজনীতিকে কিন্তু চমকে দিচ্ছে। আর সেই সমস্ত খবর নিয়ে এসেছি আজকের এই প্রতিবেদনে। নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমি আপনাদের প্রিয় বন্ধু শুদ্ধশীল ঘোষ। বন্ধুরা, এই রাজ্যে যে নতুন করে ভাবনা চিন্তার দরকার রয়েছে এবং এই বিজেপি সরকারটা যে একটা অন্যরকম ভাবনা চিন্তা করছে, সেই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। বারবারই একটা কথা বলছি যে এই রাজ্য সরকার প্রথম দিন থেকে যে জায়গাটায় প্রচণ্ড রকম জোর দিয়েছে সেটা হচ্ছে এই রাজ্যের শিল্প স্থাপন। এবং আপনারা দেখছেন মমতা ব্যানার্জি গত 15 বছরে বিভিন্ন জায়গায় প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে ছুটে ছুটে ফিতে কেটেছিলেন, কিন্তু কোনো কলকারখানার উদ্বোধনে তাকে দেখা যায়নি। কিন্তু এই রাজ্য সরকার কিন্তু সেই কাজটা করছে। কিন্তু সেই কাজ শেষ হয়নি। যে পশ্চিমবঙ্গের অবস্থানটা হয়ে গেছে, ভাবমূর্তিটা হয়ে গেছে, সেটাকে ভাঙার অত্যন্ত দরকার আছে এবং সেটা প্রচণ্ড একটা পরিশ্রমসাধ্য কাজ। এবং সেই কাজটা প্রত্যেক দিন দায়িত্ব নিয়ে কিন্তু এই সরকারটা করে যাচ্ছে। আজকেও একটা খবর এলো যেখানে দেখা যাচ্ছে যে 3 মূর্তি, অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মাননীয় শিল্পমন্ত্রী তাপস রায় এবং মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, তারা কিন্তু এখানে শিল্প গোষ্ঠীর সঙ্গে বৈঠক করছেন। সোজা বাংলায় একটাই মেসেজ দেওয়ার চেষ্টা শিল্পগোষ্ঠীকে, যে আপনারা এখানে শিল্প স্থাপন করুন, ডেস্টিনেশন বেঙ্গল। কি চাই শুধু বলুন। তৃণমূল আমলে যে বদমাইশিগুলো হয়েছে, যে কাটমানি তোলাবাজি কারচার হয়েছে, সেগুলো তো সমস্ত কিছু বন্ধ হবে। কিন্তু তার বাইরে এই রাজ্যে শিল্প স্থাপন করতে গেলে আপনাদের কি লাগবে? আপনারা অন্য রাজ্যে যাচ্ছেন, এই রাজ্যে কেন করবেন না? অর্থাৎ এই রাজ্যের কর্মসংস্থান এবং আর্থিক ভাণ্ডারের হাল ফেরানো, দুটো দিকেই কিন্তু প্রবলভাবে চোখ রয়েছে এই সরকারের এবং প্রতিদিন প্রতিনিয়ত এইটার উপর কাজ করে যাচ্ছে। তবে শুধুমাত্র শিল্প আনার ব্যাপার নয়, পশ্চিমবঙ্গে আরেকটা জিনিস কিন্তু খুব অদ্ভুত ব্যাপার লাগছে, যেটা এতদিন আমরা প্রায় বুঝতেই পারিনি যেরকম একটা সিস্টেম বোধহয় ভারতবর্ষে এক্সিস্ট করে। সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এখানে বড় বড় শিল্প, বড় বড় প্রজেক্ট আসা এবং এই রাজ্যটার পুরোপুরি মানোন্নয়ন হয়ে যাওয়া। দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তারা কিন্তু গত 2-3 দিনে পশ্চিমবঙ্গ ঘুরে গেলেন এবং এই জিনিসটা আমরা কিন্তু দেখেছি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে। তাহলে আপনারা কি বলবেন যে এতদিন বিজেপি বদমাইশি করছিল? না, আসলে নবান্নই তো বদমাইশিটা করছিল। তারা কোনো সময় কেন্দ্র সরকারকে কোনো হিসেব দিত না। সেখানে যে মিটিং করতে যেত, হাতে কোনো ফাইলপত্র থাকতো না, কোনো অফিসারদের সেখানে নিয়ে যেত না। ফলে ফলে এই রাজ্যটা যেন একটা ব্রাত্য জায়গা হয়ে গিয়েছিল। আর অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার হয়ে যাওয়ার পরেই কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন যে পশ্চিমবঙ্গ তথা কলকাতা হচ্ছে গোটা উত্তর পূর্ব ভারতের গেটওয়ে। সুতরাং এই রাজ্যটাকে সেইভাবেই ডেভেলপ করতে হবে এবং শুভেন্দু অধিকারীর কাঁধে যে পরিমাণ দায়িত্ব রয়েছে, তাকে বারবার দিল্লি ছুটে গিয়ে বৈঠক করতে হলে এই রাজ্যের কাজগুলো হ্যাম্পার্ড হবে। ফলে যখনই সময় সুযোগ সুবিধা হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রীরা কিন্তু পশ্চিমবঙ্গে আসছেন। অর্থাৎ বিজেপিকে যে বহিরাগত পার্টির তকমা দেওয়া হতো, মমতা ব্যানার্জি যে একটা বদমাইশের রাজনীতি করতো, সেটা যে কতখানি ভুল, সেটা কিন্তু প্রতি মুহূর্তে বিজেপি সরকার প্রমাণ করে দিচ্ছে। রাজনাথ সিংজি তিনি এসেছিলেন গার্ডেন রিচ, আপনারা জানেন, যেখানে কার্যত তোলাবাজি হয়ে একটা জায়গা হয়ে গেছে। যে অঞ্চলে যেতে মানুষ ভয় করে, সেই জায়গাটা আমূল পরিবর্তিত হতে চলেছে। কেন্দ্রের 5খানা মেগা প্রকল্প এখানে শুরু হচ্ছে, 3,400 কোটি টাকার ইনভেস্টমেন্ট, ভাবতে পারছেন? এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কথা, শুধু গার্ডেন রিচ নয়, সংলগ্ন এলাকা এমনকি ইচাপুর ফিচাপুর, এই সিপিয়ার্ডের যে জায়গাটা রয়েছে, সমস্ত কিছুর মান চেঞ্জ হয়ে যাবে। এবং আপনারা জানেন যে ইন্ডিয়ান নেভি সেই জায়গাটায় কিন্তু যে সাপ্লাইয়ের লাইনটা থাকবে, সেইটার মেন স্তম্ভ কিন্তু এই গার্ডেন রিচ সিপিয়ার্ড হতে চলেছে। তার কারণ আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন মেক ইন ইন্ডিয়া, এই জায়গাটাকে তৈরি করতেই হবে। আর সেখানে গার্ডেন রিচের যে কতখানি গুরুত্বপূর্ণ অবস্থান এই জায়গা থেকেই বোঝা যাচ্ছে। তার মানে আগামী দিনে পশ্চিমবঙ্গে কিন্তু আরও বৃহত্তর কাজ হওয়ার জায়গা রয়েছে।
অন্যদিকে অমিত শাহজি এলেন, তিনি উত্তরবঙ্গ সফর করলেন। এবার উত্তরবঙ্গ কথা বললেই আমরা মাননীয়ার সেই বিখ্যাত ডায়লগটার কথা মনে পড়ে যায়, উত্তরবঙ্গ হাসছে, জঙ্গলমহল হাসছে, পাহাড় হাসছে, কেউ হাসেনি, সবাই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে, মা মাটি মানুষ সবাইকে ভ্যানিশ করে ছেড়ে দিয়েছিল এরা। বারবার এরা একটা কথাই বলতো, বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে। আর এদিকে মমতা ব্যানার্জি তাদেরকেই দলে নিত, বিজেপি যাদেরকে তাড়িয়ে দিত দল থেকে। এই কারণে তারা তো যে তারা বঙ্গভঙ্গের কথা বলছে, কেননা বিজেপি বারবারই বলেছে যে পশ্চিমবঙ্গের ম্যাপ সেইটাই হবে যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের উপহার দিয়ে গেছেন, সেখানে কোনো বিভাজনের কোনো জায়গা নেই। কিন্তু তা সত্ত্বেও বারে বারে বিভিন্ন স্থানীয় স্তরে আমরা বিভাজনের কথা শুনেছি, আলাদা রাজ্য তৈরি করার কথা শুনেছি। কেননা ওই দক্ষিণ কলকাতা থেকে গোটা রাজ্যটা চলতো, সেখান থেকেই মন্ত্রী শান্ত্রী সেপাই সব কিছু সেখান থেকে হবে, এর বাইরে পশ্চিমবঙ্গে কিছু আছে বলে এরা মনেই করতো না। কিন্তু সেখানে যদি আলটিমেটলি ডেভেলপমেন্ট করা যায়, তাহলে কি আর বঙ্গভঙ্গের কথার দরকার আছে? সেই জায়গাটাই কিন্তু এস্টাবলিশ হয়ে গেল যখন বিমল গুরুংরা অত্যন্ত দায়িত্ব সহকারে বৈঠক করলেন অমিত শাহজির সঙ্গে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও রইলেন। অর্থাৎ যে গোর্খাল্যান্ড সমস্যার জায়গাটা ছিল, যেখান থেকে আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের কথা এরা ভাবছিল, দার্জিলিংবাসী নিজেদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে ভাবতে পারছিল না, সেই যে ক্ষোভ বিক্ষোভের জায়গাটা আছে সেটা একদম অত্যন্ত যত্ন সহকারে বসা হলো, আলোচনা করা হলো, এবং এমন একটা পরিস্থিতি হলো সেখানে ডেভেলপমেন্টের এমন কিছু পরিকল্পনা নেওয়া হলো যার জন্য এরা কিন্তু আর আলাদা করে কোনো গোর্খাল্যান্ডের কথা এখন বলছেন না। এই যে সামগ্রিক পশ্চিমবঙ্গ নিয়ে চিন্তা ভাবনা, প্রত্যেকটা অংশ পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ, এবং সেটা শুধুমাত্র ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষার দিকে যদি তাকায় সেটা আরও বেশি করে পরিস্ফুট হয়, সেই জায়গাটা কিন্তু প্রতি মুহূর্তে বিজেপি এখানে এস্টাবলিশ করে দিচ্ছে। এর পাশাপাশি আর একটা খুব ভালো জিনিস খবর পেলাম আজকে, অর্জুন বাহিনী তৈরি করছেন শুভেন্দু অধিকারী। কী এই অর্জুন বাহিনী, যেটা সেপ্টেম্বর মাস থেকেই লঞ্চ হয়ে যাবে, রাস্তায় নেমে পড়বে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে মোটামুটি যৌতুকগৃহের অবস্থা করে দিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেস। কোনো নিয়ম নীতির বালাই নেই, শুধু ঘুষ টুস দিলেই ঠিক জায়গায় 25-75-এর ভাগ পৌঁছে দিতে পারলেই সমস্ত কিছু লাইসেন্স ফাইসেন্স পাওয়া যেত। ফলে প্রচুর বেআইনি নির্মাণ হয়েছে, এবং সেখানে ফায়ার লাইসেন্স থেকে আরম্ভ করে কোনো কিচ্ছুর ব্যাপার নেই, সবটাই ঘুষের উপর চলেছে এতদিন। ফলে সেই জায়গাটা তো রাজ্য সরকার রেকটিফাই করার চেষ্টা করছে, কিন্তু যতক্ষণ সেগুলোকে আইডেন্টিফাই হবে এবং রেকটিফাই হবে, তার মাঝখানেই কিন্তু যে কোনো দিন যে কোনো মুহূর্তে বৃহত্তর দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেটা তারাতাল কাণ্ড কিন্তু আমাদের আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ফলে এই যে বাহিনীটা হবে, এরা বেসিক্যালি মানুষের যে প্রাণ রক্ষা সেই জায়গাটাকে এরা কাজ করবে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ফায়ার ব্রিগেড যখন আগুন লাগে তারা গিয়েও তো প্রাণ রক্ষার চেষ্টা করে, বা এনডিআরএফ যে বাহিনী রয়েছে বিভিন্ন জায়গায় যখন বন্যা অবস্থা হয় বা এই ধরনের হ্যাপাজার্ড কাণ্ড হয় তখন সেখানে তারা যান, তাহলে আলাদা করে এই অর্জুন বাহিনীর কাজটা কি থাকবে? আসলে তারাতলা কাণ্ড দেখিয়ে দিয়েছে যে এখন এই উদ্ধার কাজটা কিন্তু অনেক বেশি টেকনোলজি বেসড হয়ে গেছে, অনেক বেশি আধুনিক হয়ে গেছে। ফলে এদেরকে স্পেশালি ট্রেন করা হচ্ছে সেই আধুনিক সরঞ্জাম দিয়ে, যাতে এরকম বিপদ যদি ঘটে, দুর্ভাগ্যজনকভাবে ঘটে, সেখানে মানুষের প্রাণটা বাঁচানো যায়, সেখানে তড়িৎ গতিতে সাহায্যটা পাঠানো যায়। সেই জায়গাটা কিন্তু ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। অর্থাৎ দেখুন, খুব ছোট্টখাট্ট বিষয় হয়তো মনে হতে পারে, কিন্তু প্রত্যেকটা সেগমেন্টে যে বিজেপি নজর দিচ্ছে এবং এই রাজ্যের মানুষের ভালোর কথা ভাবছে, সেই জায়গাটা কিন্তু প্রতি মুহূর্তে এস্টাবলিশ হয়ে যাচ্ছে। এবার এগুলো শুনে হয়তো মনে হতে পারে যে বিজেপি তাহলে সব কিছু ঠিকঠাক আছে। না, সব কিছু তো ঠিকঠাক নেই, অনেক কিছু নিয়েই তো প্রশ্ন উঠছে, এবং সেই কারণেই অনেকে তো বলতে শুরু করছেন, এবং সেই দলে আমিও পড়ি, যে এই ভুলগুলো যদি কন্টিনিউ করে তাহলে এই বিজেপি সরকার কি শুরুর আগেই শেষ হয়ে যাবে, 5 বছরের বেশি টিকবে না। এখন এই জায়গাটাই যদি প্রশ্ন করেন, তাহলে দুটো বিষয় সবথেকে বেশি বিজেপিকে নাড়া দিচ্ছে। নাম্বার 1 যেটা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে চারিদিকে যেরকম হাহাকার বিপ্লব চলছে, মহিলাদের মুখ থেকে এরকম কথাও শোনা যাচ্ছে, মমতা চোর ছিল, ভালো ছিল, আমাদের তো টাকাটা দিত, বিজেপি আমলে এসে টাকা পাচ্ছি না, আমরা ডবল টাকার লোভ করতে গিয়ে সর্বনাশ করলাম, এই বিজেপিকে আর ভোট দেবো না। যদিও এর মধ্যে অনেকটাই হোক্স আছে, অনেকটাই সাজানো ঘটনা রয়েছে, অনেকটাই এমন কিছু জায়গা রয়েছে যেটা তৃণমূল বা বামেরা এখান থেকে ফায়দা তুলতে চাইছে, এটা এতদিনে স্পষ্ট হয়ে যাচ্ছে। ওই বিশেষ করে যে মহিলার বুক চাপড়ে কাঁদার ভিডিও খুব ভাইরাল হয়েছিল, গলায় সোনার হারটার পরে, ছেলে আইআইটির চাকরি করে, আইআইটির ইঞ্জিনিয়ার, স্বামীও করে, সেই জায়গা থেকে তৃণমূল নেত্রী হয়ে এখন এইসব মাতব্বরি করছে। এরকম বদমাইশি অসভ্যতা চলবে, কিন্তু তার মানে এটা ইগনোর করার জায়গা কিন্তু নেই যে সত্যি সত্যিই পশ্চিমবঙ্গে যে অন্নপূর্ণা ভাণ্ডার বিজেপির যে সরকারটা দিচ্ছে সেটা 100% সাকসেসফুল হয়েছে। যাদের যাদের পাওয়ার কথা ছিল তারা সকলেই পেয়েছে, এমন অনেক মানুষ আছেন যাদের পাওয়ার কথা তারা পাননি, এমন অনেক মানুষ আছেন যাদের পাওয়ার কথা নয় অথচ পেয়ে গেছেন।
ফলে সেই জায়গা থেকে ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার একটা ভালো স্টেপ নিয়েছে যে তারা পোর্টাল লঞ্চ করছেন, যেখান থেকে ক্লেম অ্যান্ড অবজেকশন দুটোই করা যাবে। অর্থাৎ যাদের পাওয়ার কথা নয় পেয়েছে এমন যদি কেউ জানে, সে সেই জায়গায় অবজেকশন জানাতে পারে, আবার যে পায়নি সে সেখানে গিয়ে ক্লেম করতে পারে। ফলে সেই জায়গাটা কিছুদিনের মধ্যেই সর্ট আউট হয়ে যাবে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু এখানে রাজ্য বিজেপির একটা বৃহত্তর দায়িত্ব থাকছে, কেননা এই সিস্টেমটা করতে গিয়ে, এই সিস্টেমটা দেখতে গিয়ে, এটা নিয়ে আমি আমার বন্ধু মানবের সঙ্গেও কথা বলছিলাম যে কোথায় সমস্যাটা হচ্ছে। মেমারিতে কোনো সমস্যা নেই, দু একজনের হয়তো এদিক ওদিক আছে, সেটা হয়ে যাবে, শর্ট আউট হয়ে যাবে। খুব ভালো কাজ করছে মানব ওখানে। তো যাই হোক, ওর সঙ্গে কথা বলে যে জায়গাটা বুঝলাম যে গত 15 বছরে কোনো রিক্রুটমেন্ট মমতা ব্যানার্জি করেনি। ফলে কোনো এই পঞ্চায়েতগুলোতে বলুন, মিউনিসিপ্যালিটিতে বলুন, কোনো পার্মানেন্ট স্টাফই নেই। এই যে ভেরিফিকেশান প্রসেসটা হবে, সেটা করবেটা কারা? যারা তোলামূলের মালগুলো ছিল তারা তো শুধু কাটমানি করতো আর তোলাবাজি করতো। তৃণমূলের ক্যাডার বলে এইসব চাকরিগুলোতে মমতা ঢুকিয়ে বসিয়ে রেখে দিয়েছিল, তারা তো কেটে পড়েছে 4 তারিখের পরে। তাহলে এর সমাধানটা কোথায় যতক্ষণ না রিক্রুটমেন্ট করছি? ফলে এই জায়গাটায় বিজেপির সাংগঠনিক দায়িত্ব খুব বেড়ে যাচ্ছে, বিশেষ করে যেখানে বিজেপির এমএলএ নেই, বিজেপি জনপ্রতিনিধি তো সব জায়গায় নেই। সেই জায়গাটায় কিন্তু রাজ্য সরকারকে সহযোগিতা করতে হবে, রাজ্য বিজেপিকে। আর এই জায়গাটাতেই এগিয়ে এসছেন শ্রমিক ভট্টাচার্য। এই যে কাঁধে কাঁধ মিলিয়ে একটা লড়াই করার জায়গা, মানুষের স্বার্থটা যাতে কোনো রকম লঙ্ঘিত না হয়, এই স্পিরিটটাই তো মানুষ দেখতে চেয়েছিল। সেটা যখন আলটিমেটলি হচ্ছে, তার মানে এবার এই জায়গা থেকে বেটারমেন্ট হবে। এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে বিতর্ক হয়েছে, সেই বিতর্কের পরে আগামী দিনে যে অন্যান্য প্রজেক্টগুলো আসছে, সেটা ওই যুবসাথীর প্রকল্প হতে পারে, সেটা বার্ধক্য ভাতা হতে পারে, সেটা বিধবা ভাতা হতে পারে, আয়ুষ্মান ভারত প্রকল্প হতে পারে, সেই জায়গা এখান থেকে শিক্ষা নিয়ে সেখানে কিন্তু অনেক অনেক স্পেসিফিক্যালি কাজ হবে এবং সেখানে বিজেপির সংগঠনটাও নামবে। এটা কিন্তু খুব একটা পজিটিভ খবর। অন্যদিকে আর একটা জিনিসও বিজেপিকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। আমি খবর করেছিলাম যে অন্তত 24 জন এমএলএর নামে দলের তরফ থেকেই করাপশন চার্জ চলে গেছে রাজ্য কমিটির কাছে, যে এরা তৃণমূল যে তোলাবাজির কাজটা করতো সেই একই কাজ এরা করছে এবং সেই তোলামূলি মালগুলোকেই এরা বিজেপিতে ঢুকিয়ে নিয়েছে। তাদের হাত ধরে সেই তোলাবাজি, সেই সিন্ডিকেট রাজ চলছে। মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে, মানুষ বিজেপিকে ভুল বুঝছে। এদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার দরকার আছে এবং সেটা স্বয়ং রাজ্য সভাপতি নাকি স্টাডি করে একদম নরেন্দ্র মোদীজি, অমিত শাহজির কাছে পাঠিয়ে দিয়েছিলেন। আমরা ভাবছিলাম যে এখানে কী শাস্তির ব্যবস্থা হবে। তো বিজেপি একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে যে দেখুন, এটা তো প্রথমবার রিপোর্ট এসছে, ফলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন নেতাকে বিভিন্ন জেলা, বিভিন্ন সেক্টরে পাঠাবেন। তারা এই যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে বিস্তারিত কথা বলবেন। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের সঙ্গে তো কথা বলবেনই, যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাদের সঙ্গেও আলোচনা চলবে এবং সেখানে স্পষ্ট ভাষায় একটাই বার্তা দেওয়া হবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটাই বার্তা দিয়ে গেছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তো এই জায়গা থেকে আপনারা বিজেপি করছেন আর সেই জায়গা থেকে বিজেপির নাম ভাঙিয়ে এই জিনিস করবেন, সেটা তো চলতে পারে না। যেটা করছেন সেটা বন্ধ করুন, ভুলটা স্বীকার করুন। আর যদি সেই জায়গা শুধরে যায়, ওয়েল অ্যান্ড গুড, সেটাই তোমাদের দরকার। আলটিমেটলি করাপশনটাকে তো বন্ধ করতে হবে। আর যদি না শুধরোয়, তাহলে বৃহত্তর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। অর্থাৎ বিজেপি করছি মানে আমি তোলাবাজি করার ফ্রি লাইসেন্স পেয়ে গেছি, এই জিনিস কিন্তু নয়। সেই মেসেজটা মানুষের কাছে পৌঁছে যেতে চলেছে এবং বিজেপি সেটা খুব স্ট্রিক্টলি করতে চলেছে। তাহলে এই যে সমস্যার জায়গাগুলো ছিল, সেই সমস্যা থেকে কিন্তু বিজেপি পালিয়ে যাচ্ছে না, সেটাকে ফেস করছে। কিন্তু এরই মাঝখানে গোদের উপর বিষ প্রয়োগের মতো আর একটা সমস্যা কিন্তু বিজেপিকে খুব জ্বালাচ্ছে, যেটা তৃণমূল খুব রাজনীতিকরণ করার চেষ্টা করছে। কালকেই একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল, অগ্নিমিত্রা পাল মাননীয় মন্ত্রী, তিনি এখন তো সব জায়গাতেই যাচ্ছেন, প্রচণ্ড ভোকাল। সেখানে গিয়ে তিনি যেগুলো অসুবিধার জায়গা আছে সেগুলো প্রোটেস্ট করছেন। সেই করতে গিয়ে এক মহিলা দুধ করছিলেন ফুটপাতের উপর, সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে এবং তার পরের দিনই বদমাইশ কুণাল ঘোষ সেখানে পৌঁছে গিয়ে হিন্দু মুসলিম হাবি জাবি করে ব্যাপারটাকে এত উত্তপ্ত করার চেষ্টা করছে। ওই মমতা চটিচাটা চেলা হলে কি হবে, সেই একই পথে তো চলবে। এই কুণাল ঘোষ আর মমতা ব্যানার্জির মধ্যে তো কোনো ডিফারেন্স নেই, ওই একই ঝাড়ের বাঁশ তো এরা। রাজ্যটার ভালো হতে দেবে না, শুধু সব জায়গায় নোংরা পলিটিক্স করতে হবে আর এদের তোলাবাজি কালচার চালাতে হবে। তো সেই সব নিয়ে একদম সবাই মিলে নেমে পড়েছে খুব হই রই করে। কিন্তু সেখানে অগ্নিমিত্রা পালের যে ভার্সনটা, সেটাও তো ফেলে দেওয়ার মতো নয় যে এই ফুটপাত তো দুধ বানানোর জায়গা নয়। এখানে যদি এই জিনিসটা হয় এবং তার ফলে মানুষ রাস্তা দিয়ে তো হাঁটতে পারছে না, ফুটপাত দিয়ে হাঁটতে পারছে না, তাদেরকে মেন রাস্তায় চলে আসতে হবে। সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়টা কে নেবে? তখন তো সেই রাজ্য সরকারের দিকে আঙুল তুলবেন। ফলে কিছু জায়গায় কিন্তু স্ট্রিক্ট সিদ্ধান্ত নিতে হবে। সেটা হয়তো সবার মন পছন্দ হবে না, কিন্তু সবার ভালোর জন্য সেই জায়গাটা নিতে হবে। এই জায়গাটাও কিন্তু বিজেপি ক্লিয়ার করে দিচ্ছে এবং অগ্নিমিত্রা পাল যে ভুল বলেননি,
সেটা তো প্রমাণিত হয়ে গেল আজকে এসএসকেএমের সামনে। এই যে গাছটি পড়লো এবং সেখানে একজন অপেক্ষা করছিলেন, তার প্রাণটা চলে গেল। তো এই ধরনের বড় রকমের দুর্ঘটনা যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় ঘটতে পারে। ফলে যে জিনিসটা যেটার জন্য ডিফাইন্ড সেটাই করতে হবে। ওই তৃণমূল টাকা নিয়ে এখানে লোক বসিয়ে দিয়ে গেছে, ফলে তারা সারা জীবন এখানে করে খাবে, আর এইখান দিয়ে মানুষ চলতে পারবে না। কি করে সেটা চলতে পারে? সুতরাং রাজ্যটা চেঞ্জ হবে, এবং সেখানে কোনো কিছু নতুন করে গড়তে গেলে আগে তো ভাঙাচোরা করতে হয়, ধুলো টুলো ওড়ে। সেটা সবার ভালো লাগে না। রাজপ্রাসাদটা দেখতে সবার ভালো লাগে, কিন্তু রাজপ্রাসাদটা করতে গেলে ভিত খোঁড়াখুড়ির কাজটা করতে হবে। সেই কাজটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। এই তৃণমূল বা বামেদের যে নোংরা রাজনীতি, সেই রাজনীতির সামনে এটা যে ঝুঁকবে না, সেই বার্তা কিন্তু বিজেপির রাজ্য সরকার স্পষ্ট করে দিচ্ছে। এই যখন বিজেপির দিকের খবর যাচ্ছে, তখন তৃণমূলের মধ্যে হাহাকারের খবর, সেগুলোও কিন্তু খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। নাম্বার ওয়ান যেটা হচ্ছে, মমতা ব্যানার্জির পলিটিক্সে কামব্যাক, তার যে সামান্যতম সুযোগ ছিল, সেই জায়গাটা এবার কংগ্রেস শেষ করে দিচ্ছে। এই মমতা ব্যানার্জি একদিন দায়িত্ব নিয়ে বলতো না, কংগ্রেসকে সাইনবোর্ড করে দিয়েছি, আজকে তৃণমূলকে সাইনবোর্ড করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে কংগ্রেস। না, ওই তৃণমূলের মতো দল ভাঙিয়ে এমএলএ নেওয়ার ব্যাপার তারা করছে না। এখানে যেটা করছে, যারা তৃণমূলের কর্মী সমর্থক রয়েছে তাদেরকে নিচ্ছে, এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের। দেখুন, কংগ্রেসের পশ্চিমবঙ্গে সেরকম কোনো কিছুই নেই। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এই তিনটে জায়গায় কংগ্রেসের যেটুকুনি যা মাতব্বরি করার জায়গা রয়েছে। আর এই যে মুসলিম সমাজ রয়েছে, তারা বুঝে গেছে যে মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় ছিল আমাদের অনেক অন্যায় করার ফ্রি লাইসেন্স দিয়েছে, সেই জন্য ভোটটা দিয়েছি। আজকে আর মমতা ব্যানার্জির পক্ষে ব্যাক করে আসা সম্ভব নয়। ফলে এই যে মুসলিম ভোট ব্যাঙ্কটা এতদিন 100% কনসলিডেট হয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিতেন, তারা কিন্তু মমতা ব্যানার্জি থেকে মুখ ঘোরাচ্ছেন। এবং কোথাও তাদের কাছে বেস্ট অপশান হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীরা কংগ্রেস, কোথাও তাদের জন্য বেস্ট অপশান হচ্ছে সিপিএম, তারা সেই দিকে চলে যাচ্ছে। তো সেখানে গিয়ে কংগ্রেস কি করবে, সিপিএম কি করবে, পরের কথা। কিন্তু এই ভোট ব্যাঙ্কটা তো আলটিমেটলি ছিল মমতা ব্যানার্জির। তো মমতা ব্যানার্জির হাত থেকে যদি সেই ভোট ব্যাঙ্কটাই চলে যায়, মমতা ব্যানার্জির কামব্যাক হবে কি করে? মমতার অঙ্ক খুব সিম্পল ছিল, যে আমার সঙ্গে তো ভাই 30% মুসলিম ভোট ব্যাঙ্ক রয়েছে। এবার এই যে বিজেপি কাজকর্মগুলো করছে, এখানে মানুষকে খেপাবো। 5-6% যদি ওইখান থেকে আমি কোনো রকমে ভোট টোট ভাঙিয়ে নিয়ে চলে আসতে পারি, তাহলেই কেল্লাফতে হয়ে যাবে। এই রকম একটা পরিকল্পনা করেছিল। কিন্তু সেই পরিকল্পনাটার যেটা মূল আধার ছিল মুসলিম ভোট ব্যাঙ্ক, সেটাই যদি মমতা ব্যানার্জির সঙ্গে না থাকে, তাহলে আলটিমেটলি আর মমতা ব্যানার্জির কামব্যাকটা হবে কি করে? অর্থাৎ মমতা একদিন যাদেরকে গর্ব করে বলতো সাইনবোর্ড করেছি, তারাই কিন্তু মমতাকে সাইনবোর্ড করে দিচ্ছে। অন্যদিকে মমতার আরেকজন প্রিয় লোক মহুয়া মৈত্র সব সময় চিৎকার চেঁচামেচি ঝামেলা করে যায়, আর নিজের স্বার্থের জন্য দেশের স্বার্থকে বিকিয়ে দেয়, এই অভিযোগ যার বিরুদ্ধে ওঠে। তো তাকে ওই গেস্ট হাউসে কৃষ্ণনগরে গিয়েছিল, মানে বিদায় দিয়ে দিয়েছে, ভুলে গেছে এটা তোলামলি আর জামানার নেই, এখানে গিয়ে আর মাতব্বরি করা যাবে না। তো সেই সব নিয়ে মহুয়াদেবীর এত গুসা হয়েছে, যেন সোজা সুপ্রিম কোর্টে চলে গেছে। ওই কথায় বলে না, আমায় ডিম বানলে কেস দিয়ে দেবো, তো সেই রকম আর কি, যে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা ঠুকবো আর তারপর দেখে নিচ্ছি তোদেরকে। প্রচণ্ড রকম অহংকারী মহিলা তো একজন। তো সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টে যখন গেছে, আজকে সপাটে একটা আইনের থাপ্পড় খেয়েছে। পিটিশনটা পড়ে এরকম করে ডাস্টবিনে ফেলে দিয়েছে, যে এইসব শোনার সময় নেন, ভাগুন এখান থেকে। হরিদাস পাল এসছে এখানে, যখনই আসবে তখনই কথা শুনতে হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে কোনো রকম কোনো গ্রহণযোগ্যতা নেই। এরা যেটা করে সেটা ছ্যাবলামি, এরা যেটা করে সেটা বদমাইশি, সেটা আজকে আইন ব্যবস্থার সামনেও প্রমাণিত হয়ে গেছে। ফলে তৃণমূল যে আইনি খুব একটা রক্ষা কবচ পাবে, সেই জায়গাটাও কিছু নেই। আর অন্যদিকে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ভালো লাগলো, কদিন আগে আমি হুঙ্কার শুনছিলাম কিছু তোলামুলি মাল, যারা এখনও নাকি জয় বাংলা করে চিৎকার করে যায়, যে বিজেপি যা করছে, বিজেপির উপর রাগ করে সিপিএমকে তো আর মানুষ ফেরাবে না, তৃণমূলকেই আবার ফেরত নিয়ে আসবে। সেটা যে কোনো মতেই হবে না। বিজেপির উপর রাগ হতে পারে, বিজেপির উপর রাগ হয়ে বিজেপির উপর কেউ ক্ষোভ উগরে দিতে পারে, কিন্তু বিজেপির বিকল্প বিজেপি থাকবে, এই জায়গাটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে। আর যাই হোক, তৃণমূল অন্তত ফেরত আসবে না, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কেননা মানুষের কীরকম ঘৃণা ছিল এই মালগুলো, যারা 15 বছর ধরে এক একজন নিজেদেরকে সায়েন্সা ভেবেছে নিজেদের এলাকার, তারা তো 4 তারিখের পর সব ধাঁ হয়ে গেছে। যে পরিমাণ পাবলিককে লুটেছে, পাবলিক সামনে পেলে একদম সিধে করে দেবে সব কটাকে। তো কারোর কিছু নেই। এবার চারিদিকে যে ডামাডোলটা শুরু হয়ে গেছে, বিজেপিকে নিয়ে একটা গেল রব উঠে গেছে, এই সব ফাঁক ফোকরের মাঝখানে এরা ভাবছে এবার চুপি চুপি বাড়ি ফেরত চলে আসি, কেউ বুঝতে পারবে না, ভুলে গেছে। অত সহজ যেই এসছে, কালকে দুর্গাপুরে একদম ধুন্ধুমার কাণ্ড হয়েছে, পুলিশ র্যাব হাবি যাবি কী না কী সেখানে করতে হয়েছে। অর্থাৎ আলটিমেটলি মানুষের তৃণমূল কংগ্রেসের এই চুরি, দুর্নীতি, বদমাইশি, শয়তানির বিরুদ্ধে যে সীমাহীন ক্ষোভটা ছিল, সেটা কিন্তু এখনও এক্সিস্ট করছে।
আর সেটা যদি থাকে তাহলে মমতা ব্যানার্জি যে খেলা ঘোরানোর স্বপ্ন দেখছেন ওই কালীঘাটের টালির চালায় বসে খেলা হবে গানটাই তিনি করতে পারেন, তার বাইরে আর তার কিছু নেই। এটা বাংলার মানুষ বুঝিয়ে দিচ্ছে। কি বলবেন এই সমস্ত কিছু নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।